তুল্লাহ, আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা রাখি তোমার সবাই ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আজকে তোমাদের বাস্তবিক অর্থে যে লেকচারটি দিব, সেই লেকচারটি কোনো পড়া নেওয়ার জন্য না বা পড়া দেওয়ার জন্য না। যেহেতু সামনে ঈদকে সামনে রেখে দেওয়া, তোমরা অ্যাজ ইউজুয়াল যেরকম ইউটিউব থেকে যে কোনো প্রোগ্রাম দেখো, যে কোনো লেকচার দেখো বা অন্য যে কোনো মুভি দেখো, সেভাবে তোমরা হয়তো লেকচার গুলো দেখতে পারো। বাট এই জায়গা থেকে ফিডব্যাক এখন আমি নিব না। ফিডব্যাকটা ইনশাল্লাহ নিব 5 জুন এরপর থেকে ইনশাল্লাহ। তোমরা সবাই কম বেশি মেসেজ পেয়ে গেছো যে তোমাদের কলেজ বা অনলাইন লেকচার 5 তারিখ পর্যন্ত অফ থাকবে, কিন্তু এর সাথে কিছু লেকচার দিব আমি, যে লেকচার গুলো তোমরা দেখে জাস্ট দেখে যাবা, কিন্তু আর ফিডব্যাক কিন্তু আমি নিব 5 জুনের পর থেকে। যাই হোক, তোমরা সবাই নামাজ পড়তেছো, রোজা রাখতেছো আমি জানি, এবং যারা পড়তেছে না তাদেরকে তোমরা এনকারেজ করো, উৎসাহিত করো। তা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে স্থিতিবিদ্যার শেষ টপিকস। বেসিক্যালি এই অধ্যায়টি বা এই টপিকটি এমনভাবে ডিজাইন করা, তোমরা জানো যে বল দুইভাবে ক্রিয়াশীল থাকতে পারে, সদৃশ সমান্তরাল অথবা বিসদৃশ সমান্তরাল। অর্থাৎ দুইটা বল কোন একটি দণ্ডের একই দিকে সমানভাবে ক্রিয়াশীল থাকতে পারে, সমান্তরাল ক্রিয়াশীল থাকতে পারে, অসমান হতে পারে অথবা সমান হতে পারে। এমন অবস্থায় লব্ধিটা কোথায় হবে? অথবা একটি দণ্ডের দুই দিকে দুটি বিসদৃশ, অর্থাৎ একটা আর একটা বিপরীত দিকে যদি কোনো দুইটা বল ক্রিয়াশীল থাকে, এমন অবস্থায় তাদের মিলিত বলের যে লব্ধি, সেই লব্ধিটা দণ্ডের কোথায় হবে? এই এরকম সমস্যা নিয়ে এই লেকচারটি তৈরি করা। তার আগে চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। হ্যাঁ, বাস্তব এক্সাম্পল। তাহলে দেখো, এই জায়গায় 40 কেজি ওজনের দুইটি বল দেওয়া আছে এবং একটা এক্সিসের সাপেক্ষে একটা দণ্ড থেকে, একটা বিন্দু থেকে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং যদি এমন ভাবে ঝুলন্ত অবস্থায় থাকে, যেহেতু দুইটা সমান বল, তাদের যদি 4 সেন্টিমিটার অথবা 3 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটার সমান দূরত্ব যদি রাখা যায়, তাহলে অবশ্যই যদি ভেজাল না থাকে ওজনের মধ্যে 40 গ্রাম, যদি 40 গ্রামই হয়, তাহলে অবশ্যই তোমার যে অ্যাক্সিস থেকে, যে অক্ষ থেকে স্কেল থেকে ঝুলানো, অবশ্যই সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে, সাম্য অবস্থায় থাকবে। এবং এমন অবস্থায় যদি 40 গ্রাম, অর্থাৎ বাম দিকে বলটাকে যদি আমরা পি ধরি আর ডান দিকে বলটাকে যদি আমরা কিউ ধরি, পি বলটাকে যদি আমরা যে বিন্দু থেকে আবদ্ধ সেটা যদি আমরা এ ধরি, ডান দিকের বলটা যে বলটা সেটা যদি আমরা কিউ ধরি, এবং এই বিন্দুটা প্রান্তিক বিন্দু, যে বিন্দু থেকে, যেই স্কেল থেকে, যে বিন্দু থেকে ডান দিকের ওজনটাকে ঝোলানো হয়েছে, সেটা যদি আমরা বি ধরি, এবং অ্যাক্সিস অর্থাৎ যে অক্ষ সাপেক্ষে দুইটা বল ঝুলে আছে, ভারসাম্য বিন্দু, সেটা যদি আমরা সি ধরি, তাহলে আমাদের সূত্র অনুযায়ী হবে পি ইন্টু এ থেকে অ্যাক্সিস অর্থাৎ ভারসাম্য দূরত্ব পি ইন্টু এসি সমান ডান দিকের বল কিউ ইন্টু, ডান দিকের বলের বিন্দু হচ্ছে বি থেকে ভারসাম্য বিন্দু হচ্ছে কি সি। ভারসাম্য বিন্দু বলতে এক্ষেত্রে বুঝতে আমরা লব্ধি বিন্দু বা ভারসাম্য বা স্থির বিন্দু। ক্লিয়ার? তো পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি। সমান্তরাল বলের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সমান্তরাল বলের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, অসমান্তরাল বলের ক্ষেত্রে প্রযোজ্য। বাট বি কেয়ারফুল, যখনই দুইটা বল থাকবে, একটা বড় হতে পারে, একটা ছোট হতে পারে। বড় বলের দিকে সাধারণত লব্ধি বিন্দুটা বেশি দেখে থাকে, অর্থাৎ বেশি আনত অবস্থায় থাকে বড় বলের দিকে। কম বল থেকে লব্ধি দূরত্বটা বেশি হবে, আর বড় বল থেকে লব্ধি দূরত্ব একটু কম হবে। ঠিক একইভাবে যদি দুইটা বিসদৃশ সমান্তরাল বল হয়, অবশ্যই লব্ধিটা বাইরে থাকবে। এবং সবসময় আমরা হিসেব করব বল দুইটির অবস্থান থেকে লব্ধির অবস্থানের মধ্যবিন্দুর যে দূরত্ব, সেটা। ক্লিয়ার? এইভাবে আমরা ইনশাআল্লাহ লেকচারটা ডিজাইন করব। আমি আরো কিছু বাস্তব এক্সাম্পল দিব, তাহলে জিনিসগুলো আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে আশা রাখি। এটা আমাদের একটা বাস্তব এক্সাম্পল, সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। চলো তাহলে আমরা অরিজিনাল লেকচার আমরা চলে যাই। দেখো, এই জায়গায় তোমার দুইটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। বলদ্বয় সদৃশ থাকলে কি হয় এবং বলদ্বয় বিসদৃশ থাকলে কি হয়।
দেখো 32 সেন্টিমিটার ব্যবধানে দুটি বিন্দুতে 15 কেজি এবং 9 কেজি ওজনের দুটি সমান্তরাল বল, শব্দটা ক্লিয়ার লক্ষ্য রাখো, দুটি সমান্তরাল বল ক্লিয়ার কার্যরত আছে, এদের লব্ধি ও তার প্রয়োগ বিন্দু নির্ণয় করো। লব্ধি এবং তার প্রয়োগ বিন্দু, প্রয়োগ বিন্দু মানে ভারসাম্য বিন্দু বা যে বিন্দুতে লব্ধিটা কাজ করতেছে সেটা। যখন বলদ্বয় সদৃশ, যখন বলদ্বয় বিসদৃশ। তার প্রথম যে কথাটা দেখো 32 সেন্টিমিটার, দ্যাট মিনস 32 সেন্টিমিটার ব্যবধানে, 32 সেন্টিমিটার ব্যবধানে ক্লিয়ার, দুটি বিন্দুতে এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু ক্লিয়ার। ওজনের কিলোগ্রাম ওয়েট, ওজন শব্দটা কিন্তু ক্লিয়ার, যদিও এই জায়গায় 15 কেজি লেখা আছে, 9 কেজি লেখা আছে, বাট বুঝে নিতে হবে এটাকে জি দ্বারা গুণ করা, যেহেতু ওজন শব্দটা আছে, অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করা ক্লিয়ার। আচ্ছা, দুটি সমান্তরাল বল ক্রিয়ারত, দেখো এ যেদিকে ক্রিয়ারত বি ঠিক একই দিকে, এই কারণে সমান্তরাল বলা হচ্ছে। এবং যেহেতু এরা পরস্পর সমান্তরাল সদৃশ্য, এই কারণে দেখো এদের লব্ধি অবশ্যই এদের মধ্যবর্তী কোন একটা বিন্দুতে হবে ক্লিয়ার। যদি সদৃশ সমান্তরাল হয় তাহলে অবশ্যই এদের লব্ধি হবে দুইটি বলের যোগফল, এই বল এবং এই বলের যোগফলটা হবে এদের লব্ধি। আর এক্ষেত্রে দেখো এ এবং বি, এ এর যেদিকে বিপরীত দিকে 15 কেজি যেদিকে, বি তার উল্টা দিকে, পরস্পর কি বিসদৃশ বাট সমান্তরাল, বিসদৃশ সমান্তরাল ক্লিয়ার। এই ক্ষেত্রে লব্ধিটা কত হবে 15 কেজি বিপরীত দিকে, 9 কেজি তার উল্টা দিকে। তাহলে যদি লক্ষ্য রাখো তাহলে একটা বিপরীত, বিপরীত হওয়ার কারণে স্বাভাবিকভাবে লক্ষ্যটা মাইনাস হয়ে যায়, 15 থেকে 9 বাদ, অর্থাৎ 6 ক্লিয়ার, মাথায় রাখলাম। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এ এবং বি বিন্দুতে, এ এবং বি বিন্দুতে যথাক্রমে 15 কেজি ও 9 কেজি ওজনের দুটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করে এবং এদের লব্ধি 15 প্লাস 9 অর্থাৎ 24 কেজি ক্লিয়ার। এ বি এর সি বিন্দুতে ক্রিয়ারত। তাহলে আমরা কি সূত্র শিখেছি মনে করার চেষ্টা করো, যে দুটি সদৃশ সমান্তরাল বল এবং এদের লব্ধি অবশ্যই মধ্যবর্তী একটা বিন্দুতে। যদি এই জায়গায় চিত্রটা ভুল আছে, চিত্রটা হবে তার উল্টা দিকে, অনেক জায়গায় এই চিত্রটা ভুল করে, বল যেদিকে থাকবে অবশ্যই লব্ধি বিন্দু তার উল্টা দিকে, বলগুলো যেদিকে থাকবে লব্ধি অবশ্যই মাঝখানে থাকবে, এবং যদি সমান্তরাল হয় তাহলে অবশ্যই বল এর অভিমুখ বিপরীত দিকে থাকে সাধারণত ক্লিয়ার, সাধারণত বলতেছি। ঠিক একইভাবে দেখো যখন বিসদৃশ সমান্তরাল হবে, বল যেটা বড় বল লব্ধিটা তার দিকে। যদি আমি 15 কেজি যেদিকে রাখতাম তাহলে অবভিয়াসলি আমার এই ডি অর্থাৎ ভারসাম্য বিন্দুটা অবশ্যই বি এর দিকে থাকতো, যদি 15 কেজি বড় হতো ক্লিয়ার, মাথায় রাখতে হবে। এখন আমরা দেখি আমাদের সূত্রটা কি ছিল, এ বিন্দুতে ক্রিয়ারত বল পি মনে করার চেষ্টা করো, এবং বি বিন্দু ধরলাম ক্রিয়ারত বল কি কিউ। পি কোন বিন্দুতে, এই বিন্দুতে কাজ করতেছে ধরলাম, কিউ কোন বিন্দুতে কাজ করতেছে বি বিন্দুতে, এবং এটা ভারসাম্য বিন্দু বা লব্ধি বিন্দু বা প্রয়োগ বিন্দু কোথায় সি। তার সূত্র অনুযায়ী কি হবে, পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। মনে করার চেষ্টা করতো স্যার, শিখে আসছিলাম পি এর স্থলে 15 এবং কিউ এর স্থলে 9, তাহলে কি হবে 15 ইন্টু এসি সমান 9 ইন্টু বিসি। খুব ইজি, that's the point, here is the point, clear। একইভাবে তোমরা যদি লক্ষ্য রাখো এক্ষেত্রে কি হবে, এ এবং বি সদৃশ সমান্তরাল এবং লব্ধি বিন্দু বা প্রয়োগ বিন্দু কোথায়, ডি বিন্দুতে।
এবং দেখো এর অভিমুখ অর্থাৎ বৃহত্তর বলটার অভিমুখ যা এবং আমার লব্ধি এর অভিমুখী কি হবে তা। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কি পাবো আমরা? মনে করার চেষ্টা করো, এ বিন্দুতে যে বলটা ছিল সেটা পি, আর বি বিন্দুতে যে বল সেটা ছিল কিউ। এবং সবসময় পি থেকে প্রয়োগ বিন্দু বা ভাষ্য বিন্দু যে দূরত্ব সেটা হিসাব করতে হবে। তাহলে এ থেকে প্রয়োগ বিন্দু ভাষ্য বিন্দু দূরত্ব কত? ডি। তাহলে কি লিখবো আমরা? যখন বিশ্বটি সমান্তরাল হবে 15 ইন্টু এডি সমান 9, ক্ষুদ্রতর বলটা 9। বি থেকে প্রয়োগ বিন্দু দূরত্ব কত? পিডি। তাহলে কি হবে? 9 ইন্টু পিডি। ক্লিয়ার? সবসময় প্রয়োগ বিন্দু থেকে, ভারসাম্য বিন্দু থেকে বা লব্ধি বিন্দু থেকে বল দুটির মধ্যবর্তী দূরত্ব কাউন্ট করতে হবে এভরি টাইম। ক্লিয়ার? ঠিক দেখো যা বলেছিল ঠিক তাই আছে। আশা রাখি তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমাদেরকে যেটা বের করতে বলছে প্রয়োগ বিন্দু, তার মানে কি? প্রয়োগ বিন্দু মানে কি? অর্থাৎ 15 কেজি থেকে বা 15 কেজি বা বৃহত্তর বল থেকে আমার ভাষ্য বিন্দু দূরত্ব কত, অথবা ক্ষুদ্রতর বল থেকে আমার ভাষ্য বিন্দু দূরত্ব কত। বৃহত্তর বল থেকে ভাষ্য বিন্দু দূরত্ব কত, ক্ষুদ্রতর বল থেকে ভাষ্য বিন্দু দূরত্ব কত। এইটা হচ্ছে আমার প্রয়োগ বিন্দুর অবস্থান নির্ণয় বা প্রয়োগ বিন্দু নির্ণয়। তাহলে এখন আমি কি জানি না? আমি এসি জানি না, আমি কি জানি না? বিসি জানি না, বাট আমি কি জানি? এ এবং সি এর মধ্যবর্তী দূরত্ব কত সেটা আমি জানি। কত সেন্টিমিটার? 72 সেন্টিমিটার। ক্লিয়ার? বলা আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে বিসি, বিসিটাকে আমি কি লিখতে পারি? বিসি কে লিখতে পারি, যেহেতু আমি বিসি মান জানি না, বাট আমি কার মান জানি? এবি মানটা জানি। তাহলে বিসি করলে কি লেখা যায়? দিস ইজ বিসি। তাহলে আমি এবি থেকে যদি আমি এই অংশটুকু বাদ দিই, অর্থাৎ এসি অংশ, এই অংশটুকু যদি বাদ দেই, তাহলে আমি কি পেয়ে যাবো? বিসি পেয়ে যাবো। তাই করা হয়েছে, এবি থেকে কাকে বাদ দেওয়া হয়েছে? এসি কে বাদ দেওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো বাম দিকে 15 ইন্টু এসি, হিয়ার ইজ এসি এন্ড হিয়ার ইজ এসি। আমি কার মানটা জানি? আমি এবির মানটা জানি। এই মানটা কত? 12। খুব ইজি। এখানে দেখো আমি যদি 9 দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে? 9 ইন্টু এবি মাইনাস 9 ইন্টু এসি। এই মাইনাসকে যদি আমি বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। বাম দিকে আছে 15 ইন্টু এসি, আর এই মাইনাসকে যদি বাম দিকে আসি তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে 9 ইন্টু এসি। তাহলে এসিটা কমন আসবে, এসি কমন। এই জায়গায় ছিল 15 আর এই জায়গায় 9, 15 প্লাস 9। ক্লিয়ার? আর ডান দিকে কি থাকবে? 9 ইন্টু এবি। তাহলে 15 সাথে 9 যোগ করলে কত আসবে? 24। আর এদিকে 9। হ্যাঁ, এখন এবি মানটা কত জানি আমরা? 32। আর 24টাকে আমরা ডান দিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, অতএব এসি মানটা কত আসে? 12 সেন্টিমিটার। ক্লিয়ার? খুব ইজি প্রসেস। ইচ্ছা করে তুমি বিসি মান বের করো, এই ম্যাথটা করতে পারো। ঠিক একইভাবে যদি এটা আমরা করি বিডি, আমি কার মানটা জানি? আমি এবি মানটা জানি। তাহলে দেখো আমি এখন এবির মানটা জানি। তাহলে দেখো আমি এই বিডি কে কি লিখতে পারি? বিডি এই পরিবর্তন লিখতে পারি এডির সাথে কার যোগ, এডির সাথে কাকে যোগ করলে আমি পাই? বিডি। এবি যোগ করলে আমি পাই। ক্লিয়ার? এই করা হয়েছে, দেখো এর সাথে এবি যোগ করে আমি বিডি পাই। এখন দেখো ডান দিকে এডি যদি আমি বাম দিকে নিয়ে আসি, বাম দিকে 15 এডি, ডান দিকে 9 এডি, তাহলে নিয়ে আসলে কি হবে? 15 থেকে 9 বাদ, এডি কমন আসবে। 15 থেকে 9 বাদ, এডি কমন। ক্লিয়ার? তাহলে আর ডান দিকে কি? 9 ইন্টু এবি। তুমি এই মানটা জানো, তো 15 থেকে 9 বাদ দাও, কত হবে? 6, 6। ক্লিয়ার? ওকে ফাইন। 9 ইন্টু এবি। এবি মানটা কত? পুট করে দাও। এবি মানটা পুট করে দাও। পুট করে দিলে কি আসবে? 32। আর বাম দিকে 6 গুণ আকারে আছে, ভাগ আকারে কোথায় আসবে? নিচে চলে আসবে, আসবে 40 সেন্টিমিটার। ইচ্ছা করলে তুমি এডির স্থলে বিডির মানটা বের করতে পারো। খুব ইজি প্রসেস। বিডি জায়গায় আমি কমন এডি নিয়ে আসছি, এডি আকারে নিয়ে আসছি। ক্লিয়ার? ইচ্ছা করলে তুমি এটিকে ও বিডিতে কনভার্ট করতে পারো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের কাজ। লক্ষ্য রাখো যে বৃহত্তর বল থেকে 48 সেন্টিমিটার দূরে থাকবে। বৃহত্তর বল 15 থেকে 40। আমরা আরো একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের কাছে আশা রাখি আরো ক্লিয়ার হবে।
এবং যে এক্সাম্পলটা ইনশাআল্লাহ আমরা এখন দেখব খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল, এটা প্রায় সময় আসে। দেখো একটি বস্তুর উপর এ ও বি বিন্দুতে কার্যরত একটি বস্তু এ ও বি, এ এবং বি বিন্দুতে কার্যরত দুটি সদৃশ সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল 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 সদৃশ সমান্তরাল একই জাতীয় বল, এবং বলা আছে পি ইজ গ্রেটার দেন কিউ, পি বড় কিউ ছোট। ক্লিয়ার? প্রথম শর্ত, দুটি সদৃশ সমান্তরাল বল পি ও কিউ পরস্পর স্থান বিনিময় করা, এটা পরবর্তী শর্ত। ক্লিয়ার? পরস্পর স্থান বিনিময় করার অর্থ কি? পিও চলে যাবে বি এর স্থলে আর কিউ চলে যাবে এর স্থলে, পরস্পর স্থান বিনিময়। স্বাভাবিকভাবে যখন আমরা স্থান বিনিময় করবো, আমরা জানি পি বল বড় হওয়ার কারণে এবং কিউ ছোট হওয়ার কারণে লব্ধি বিন্দুটা কার দিকে থাকবে বা ভাষ্য বিন্দুটা কার দিকে থাকবে বা ক্রিয়া বিন্দুটা কার দিকে থাকবে? পি বলের দিকে বেশি হলে থাকবে, রাইট? দেখো এসির দূরত্ব এবং বি এর ডিসির দূরত্ব, বি থেকে সির দূরত্ব অনেক বেশি। তাহলে বলো আমি যখন পিটাকে বি এর স্থলে নিব, লব্ধিটা কোন দিকে থাকবে বেশি? রাইট, বি এর দিকে বেশি থাকবে। ক্লিয়ার? তা এই যে তোমার পরস্পর স্থান বিনিময় করার কারণে সি, এই যে ভাষ্য বিন্দুটা চলে গেল কোথায়? ডি এর স্থলে। হ্যাঁ, এই যে তোমার পরিবর্তন হয়ে গেল, কি পরিবর্তন হয়ে গেল? এবি বরাবর যে দূরত্বটা সরে গেল, এই এবি বরাবর যে পরিবর্তনটা সি থেকে ডিতে চলে গেল, এই যে সি থেকে ডিতে চলে গেল, অর্থাৎ সিডি সমান, যেটা বলছি আমরা ডি, এবি বরাবর ডি দূরত্ব সরে যায়, প্রমাণ করো এই যে সিডি অর্থাৎ ডি সমান পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি। আশা রাখি তোমাদের কাছে ক্লিয়ার, রাইট? তাহলে দেখো আমরা জানি এ ও বি বিন্দুতে পি এবং কিউ বল, এবং বিন্দুতে পি এবং কিউ বল ক্রিয়াশীল হওয়ার কারণে প্রথম শর্ত পি ইন্টু এসি, দেখো পি ইন্টু এসি, তারপর কিউ ইন্টু বিসি, আমরা শিখে আসছি। এবং সবসময় মাথায় রাখবা, কত সুবিধা হবে তোমাদের এভরি টাইম, যে বলটা বড় থাকবে, বড় বলটার সাথে যে এই যে এ থেকে সি এর দূরত্ব এসি, এইটাকে কমন রাখার চেষ্টা করবে। সাধারণত বড় বলের সাথে যে দূরত্বটা জড়িত, সেই দূরত্বটাকে সবসময় কমন রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? এই কারণে দেখো করলে অনেক ইজি হয়ে যাবে। পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। তাহলে দেখো আমি বিসি মানটা জানি না, বিসি আমি কিভাবে ভাঙতে পারি? বিসি মানে এবি থেকে যদি কাকে বাদ দেওয়া হয়, এবি থেকে যদি আমরা এসি কে বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাব? তাহলে আমি পেয়ে যাব বিসি। তাই করা হয়েছে এবি থেকে এসি বাদ। একই হিসাব, ডান দিকে মাইনাস ছিল, মাইনাস যদি বাম দিকে নিয়ে আসি তো সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাই করা হয়েছে দেখো প্লাস পি প্লাস কিউ ইন্টু এসি। তো সেক্ষেত্রে আমরা এসি মানটা কত পাই? এসি মানটা তাহলে আমরা পাই কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ। এই এসিটাকে সবসময় কমন রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে। তাহলে একইভাবে বড় বলটা কি? দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে হ্যারিস বড় বল, তাহলে স্বাভাবিকভাবে তখন আমরা কি করব? এখন যেহেতু আমাদেরকে সিডি বের করতে হবে, তা আমরা এসি মানটা বের করে ফেলছি। এখন আমি যদি এডির মানটা বের করতে পারি, তাহলে আমি এডি থেকে যদি এসি বাদ দিয়ে দেই, তাহলে কি পেয়ে যাব? সিডি পেয়ে যাব। তো এই ক্ষেত্রে বড় বল থেকে যে দূরত্ব সেটা আমি করবো না, এটা যেহেতু দ্বিতীয় শর্ত। প্রথম শর্তটা যেটা, সেটা থেকে যেহেতু আমাকে সিডি বের করতে বলা হচ্ছে, সিডি বের করাটা ইজিয়ার। কখন কিভাবে ইজিয়ার হবে? এডি থেকে যদি আমি এসি আমি বের করে ফেলছি, এখন আমার কাজ হচ্ছে এডি মানটা বের করা। তাহলে আমি এডিটাকে কমন রাখার চেষ্টা করবো। ক্লিয়ার? এডিটাকে কমন রাখার চেষ্টা করবো। আসো তাহলে একইভাবে, তাহলে আমি কি বলতে পারি? স্থানান্তর হয়ে গেছে, পি স্থলে কিউ, হ্যাঁ, কিউ স্থলে পি। তাহলে কি হবে? কিউ ইন্টু এডি, কিউ থেকে এই যে এ এবং ভাষাবিন্দুর দূরত্ব কিউ ইন্টু এডি সমান পি ইন্টু বিডি। দেখো কিউ ইন্টু এডি সমান পি ইন্টু বিডি। ক্লিয়ার? আশা রাখি তোমাদের
কমন রাখা, এটিকে কমন রাখা। তাহলে এই কাজটা করার জন্য এটিকে যদি আমি কমন রাখতে চাই, এটি আমি কিভাবে পাই? এটি, তাহলে দেখো এই টোটাল এবি থেকে যদি আমি বিডি কে বাদ দিই, তাহলে কি পেয়ে যাই? এটি পেয়ে যাই। দেখো এবি থেকে কাকে বাদ দেওয়া হলো? যেহেতু আমার বিডি দরকার, বিডি, তাহলে টোটাল এবি থেকে যদি আমি এটিকে বাদ দিই, যদি এটিকে বাদ দেওয়া হয়, তাহলে আমি কি পাবো? বিডি পাবো। তাই করা হয়েছে, দেখো এবি থেকে এডি বাদ, তাহলে বিডি পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? আমার টার্গেট কি নির্ণয়? এডি নির্ণয়। তাহলে একইভাবে আমি যদি মাইনাসটাকে যদি আমি বাম দিকে নিয়ে আসি, তাহলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এডি কমন আসবে, পি প্লাস কিউ। সেক্ষেত্রে এডি ইকুয়াল টু কত আসে? পি বাই পি প্লাস কিউ ইন্টু এবি। আর এই যে এসি কি ছিল? কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি। তোমাদেরকে বলা হয়েছে যে এই সিডি, আমাদের টার্গেট সিডি মানটা বের করা। আর সিডি মানে হচ্ছে ডি। ক্লিয়ার? ডি আমি কিভাবে, সিডি কিভাবে পাবো? এখন এডি থেকে কাকে বাদ দিব? এডি থেকে আমি কাকে বাদ দিব? এডি থেকে এখন আমি বাদ দিব, এডি থেকে এখন আমি বাদ দিব এসি। এই এসি কে আমি বাদ দিয়ে দিব। তাহলে দেখো এই হচ্ছে এডি আর এই হচ্ছে এসি। তাহলে দেখো এই এডি থেকে এসি কে বাদ, তাহলে কি পেয়ে যাচ্ছি? সিডি পেয়ে যাচ্ছি। এখন এডির মানটা কত? পি বাই পি প্লাস কিউ ইন্টু এবি, পি বাই পি প্লাস কিউ ইন্টু এবি। আর এসির মানটা কত? কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি। যেহেতু কমন, আমি কমন নিয়ে আসলাম। ক্লিয়ার? আর নিচে কি? পি প্লাস কিউ, পি প্লাস কিউ। লসাগু কত? পি প্লাস কিউ, তো উপরে কি হবে? পি মাইনাস কিউ। অতএব ডি ইকুয়াল টু কি আসে? পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি। আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল ডি ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি। তো আশা রাখি তোমাদের কাছে ক্লিয়ার। তো এই ম্যাথ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে এখানে মাথায় রাখতে হবে যে সবসময় আমরা একটা টার্গেট, অর্থাৎ এসি কে কমন রাখার জন্য আমাকে কি করতে হবে, এটিকে কমন রাখার জন্য আমাকে কি করতে হবে, এই টার্গেট নিয়ে তোমাদের কিন্তু কাজ করতে হবে সবসময়। আমি যেহেতু এসি কে কমন রাখতে চাই, এই কারণে আমি কাকে ভেঙে দিচ্ছি? বিসি কে ভেঙে দিচ্ছি। বিসি কে ভাঙার কারণে কি আসছে? এবি মাইনাস এসি। সেটা আমি এসি কে কমন রাখতে চাই। তোমাকে টার্গেট ধরে কাজ করতে হবে, কাকে কমন রাখতে চাই। ঠিক পরের ম্যাথটাতে, পরের অংশটাতে আমি কাকে কমন রাখার জন্য চেষ্টা করতেছি? এডিকে কমন রাখার জন্য চেষ্টা করতেছি। এই কারণে আমি বিডি কে এমনভাবে ভেঙে দিচ্ছি, বিডি কে এমনভাবে ভাঙা হয়েছে যাতে সেটা কি আসে? এডি আসে। ক্লিয়ার? এই সেন্সটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ করার জন্য। এবার তুমি প্রথমে দেখে নিবে যে কাকে কমন ধরলে, সাধারণত বলো বৃহত্তর বলের সাপেক্ষে সবকিছু কনসিডার করতে হয়। এটা ধরলে, এটা এভাবে যদি করো, তাহলে তোমাদের জন্য ম্যাথ খুব ইজি হবে। ক্লিয়ার? তো যাই হোক, আজকে এ পর্যন্তই। তো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে আরো কিছু ক্রিটিক্যাল ম্যাথের উপর আমি ক্লাস নিব এই লেকচারের উপর। ইনশাআল্লাহ তোমরা অপেক্ষা করো, এবং আশা রাখি সহজভাবে তোমরা বুঝতে পারবে। আর যদি কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে বা ফোনের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো।